হোয়াট ইজ ফার্মাকোলজি? যেহেতু একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি সেভাবেই শুরু করি। যে ফার্মাকোলজি বলতে আমরা কি বুঝি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ সাবস্টেন্সেস দ্যাট ইন্টারঅ্যাক্ট উইথ দ্য লিভিং সিস্টেম থ্রু কেমিক্যাল প্রসেস। মানে এখানে সাবস্টেন্স বলতে কোন সাবস্টেন্স গুলি বোঝাচ্ছে? আমি মেডিকেল ফার্মাকোলজিতে আমাদের এমন সাবস্টেন্স বোঝাচ্ছে যেগুলি আমরা ব্যবহার করি ইউজ টু প্রিভেন্ট, ডায়াগনোসিস অর ট্রিট ডিজিজ। এটা তো তোমার জানতে হবে। আর পরীক্ষাতে তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে তুমি একটা এক্সাম্পল দাও ড্রাগের যেটা আমরা ইউজ করি টু প্রিভেন্ট ডিজিজ, আরেকটা এক্সাম্পল দিবে যেটা আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যবহার করি কোন ড্রাগটা, আর এক্সাম্পল দিবে কোন কোন ড্রাগ আমরা ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার করি। এই তিনটা জিনিস ক্লিয়ার কনসেপশন রাখবে যাতে পরীক্ষায় ধরলে খুব সুন্দর করে বলে দিতে পারো। So pharmacology can be defined as the study of substances that interact with living system through chemical process. এই ইন্টারঅ্যাকশনটা বিভিন্ন ধরনের হয়, সেটা আমরা পড়ছি। এখন আসি, আচ্ছা বলো তো আমরা প্রিভেন্টিভ মেডিসিন মানে কমিউনিটি মেডিসিন, আমরা ডিজিজ প্রিভেনশনের জন্য মেইনলি কি ব্যবহার করি? কোন গ্রুপের ড্রাগ ব্যবহার করি ডিজিজ প্রিভেন্ট করার জন্য? হ্যাঁ, মেইনলি আমরা ভ্যাকসিন গুলি ব্যবহার করি। হ্যাঁ, আর ডায়াগনোসিস করার জন্য কিছু ড্রাগ ব্যবহার করা হয়, যেমন এড্রোফোনিয়াম ব্যবহার করা হয়, ডেক্সামিথাসোন। হ্যাঁ, ডেক্সামিথাসোন ব্যবহার করা হয়। তারপর আমরা পড়েছিলাম অটোনমিক ফার্মাকোলজিতে যে এড্রোফোনিয়াম ব্যবহার করা হয় মায়াস্থেনিয়া গ্র্যাভিস কুশিং ডায়াগনোসিস। সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য। হ্যাঁ, সেটা ডেক্সামিথাসোন সাপ্রেসেন্ট টেস্ট। হ্যাঁ, আর ট্রিটমেন্ট অফ বেরিয়াম সালফেট ইউজ করা হয় ওই যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। হ্যাঁ, এটা বেরিয়াম সালফেট এক্সরে অথবা বেরিয়াম মিল এক্সরে, বেরিয়াম ফলো থ্রু অথবা সোয়ালো, এই চার ভাবে ব্যবহার করা হয় চারটে স্পেশাল ডিজিজ, ইসোফেগাস, ইন্টেস্টিন, স্টমাক আউটলেট অবস্ট্রাকশন, এগুলি ডায়াগনোসিস করার জন্য। আর ট্রিটমেন্ট পারপাসে তো আমরা যেগুলি পড়ি অ্যাজ এ হোল, যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, হার্ট ফেইলিওরে যে ড্রাগ গুলি ব্যবহার করি, এগুলি হলো ট্রিটমেন্ট পারপাসে ইউজ করার জন্য ড্রাগ। তাহলে এই তিনটার এক্সাম্পলটা একটু ক্লিয়ার কনসেপশন রাখবে, এটা একেবারেই সহজ, কিন্তু পরীক্ষায় অনেক সময় পাজল হয়ে গেলে তোমরা বলতে পারো না। এখন আসো এই ইন্টারঅ্যাকশনটা কিভাবে হয় লিভিং সিস্টেম বলতে আমাদের বডিতে এই ড্রাগটা কি কি উপায়ে ইন্টারঅ্যাকশন করবে। এই ইন্টারঅ্যাকশনটা হতে পারে বাই বাইন্ডিং টু দ্য সাবস্টেন্স টু রেগুলেটরি মলিকিউলস। রেগুলেটরি মলিকিউলস বলতে এখানে আমরা মেইনলি বুঝি রিসেপ্টর, আরো আছে আয়ন চ্যানেল আছে, এনজাইম আছে। তাহলে এই রেগুলেটরি মলিকিউলস বলতে বুঝবো আমরা রিসেপ্টর, আয়ন চ্যানেল অথবা বিভিন্ন ধরনের এনজাইম। ড্রাগগুলি রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইন্টারঅ্যাকশন করে, অথবা আয়ন চ্যানেল যেমন ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন চ্যানেলকে রেগুলেট করে, যেমন অ্যান্টি ইপিলেপটিক ড্রাগগুলি ক্লোরাইড চ্যানেলকে মডুলেট করে কেউ কাজ করে। আর এনজাইম ইনহিবিট করে কাজ করতে পারে অথবা স্টিমুলেট করে কাজ করতে পারে। এনজাইম ইনহিবিটরস এর অনেক এক্সাম্পল আছে, যেমন প্রোটন পাম্প ইনহিবিটর যেটা, তারপর আছে আর কি আছে, সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ইনহিবিট করে কাজ করে বিভিন্ন ড্রাগ। এনএসএআইডি। হ্যাঁ, এনএসএআইড। আর কি কি এনজাইম আছে বলো যেটাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে? যেমন আমরা পড়েছিলাম লেভোডোপা, কার্বিডোপা। কিটোকোনাজল। হ্যাঁ, কিটোকোনাজল একটা এনজাইমকে ইনহিবিট করে কাজ করে, ওটা ফাঙ্গাসের। হ্যাঁ, যেমন কার্বিডোপা ডোপা কার্বক্সিলেজ এনজাইমটাকে ইনহিবিট করে কাজ করে। আর 2 নাম্বার প্রসেস হলো বাই অ্যাক্টিভেটিং অর ইনহিবিটিং নরমাল বডি প্রসেস। এর মধ্যে ধরো যে অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, আমাদের জিআইটিতে তো সব সময়
কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, নর্মাল বডি প্রসেস। যখন ধরো তোমার স্পাজম হচ্ছে, এই জন্য পেইন হচ্ছে জিআইটি তে স্পাজমের জন্য, তখন আমরা একটা অ্যান্টিস্পাজমোটিক দিয়ে এই কন্ট্রাকশন, রিপিটেড কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করতে পারি। এটা হলো নর্মাল বডি প্রসেসটাকে একটু ইনহিবিট করার মাধ্যমে আমরা পেশেন্টের সিমটমটাকে কমালাম, ক্র্যাম্পটাকে কমালাম। তাহলে এই দুই ভাবে ইন্টারঅ্যাকশন ম্যাম হতে পারে। ওসিপি ইউজ করতে পারি? হ্যাঁ, ওসিপি ইউজ করতে পারি। এটা আমাদের নর্মাল যে সাইকেলটা, নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, ওভুলেটরি সাইকেল, এটাকে নর্মাল বডি প্রসেসটাকেই একটু মডুলেট করে তারপর কাজ করবে। পরীক্ষার সময় এগুলি একটু মাথায় রেখো, বারবার পড়ো। দেখো পরীক্ষায় যেভাবেই প্রশ্ন করুক, ভাইভাতে পারবে। অনেক সময় দেখা যায় যে কার্ড কোশ্চেন করতে করতে শেষের দিকে স্যাররা চান যে একটু কার্ডের বাইরে নর্মালি প্রশ্ন করতে, যে ফার্মাকোলজি পরীক্ষা দিতে এসেছো, কি বুঝছো যে একটা সাবস্টেন্স বডির সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, কি কি দিয়ে করতে পারে। মেইনলি রিসিপ্টরটা কখনো ভুলবেই না, রিসিপ্টর, আয়ন চ্যানেল, রিসিপ্টরটা হলো মেইনলি ইম্পর্টেন্ট। এখন আসলে ড্রাগ আর বডি ইন্টারঅ্যাকশনকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো যে আমরা একটা ওষুধ খেলাম, ওষুধটা আমাদের বডির ভিতর লিভিং সিস্টেমে গেল, এখন আমাদের বডি এই ড্রাগটার উপর কি কি অ্যাকশন করবে। প্রথমে কি করবে, ড্রাগটাকে ডিসলিউশন করবে, ডিসলভ করবে, তারপর এটা অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার পর ডিস্ট্রিবিউশন হবে, এর মধ্যেই মেটাবলিজমের প্রসেসটা শুরু হয়ে যাবে। তারপর ড্রাগটা যখন কাজ শেষ হয়ে যাবে, এটা একটা ওয়াটার সলিউবল কম্পোনেন্টে পরিণত হয়ে বডি থেকে এক্সক্রিট হয়ে যাবে। আমাদের বডি ড্রাগের উপর মেইনলি এই চারটা কাজ করে, আর এই চারটা কাজকে বলে ফার্মাকোকাইনেটিক প্রসেস। কি কি আছে এর মধ্যে? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, metabolism and excretion. So the action of the body on the drug are called pharmacokinetic processes. পরীক্ষার সময় কঠিন ডেফিনেশনের দরকার নেই, জাস্ট সহজ করে বলবে what the body does to the drug, আমাদের বডি ড্রাগটাকে কি কি করে। আরেকটা প্রসেস হলো ফার্মাকোডিনামিক প্রসেস, এই যে ড্রাগটা আমরা খেলাম, এই ড্রাগটা আমাদের বডিতে কি কি করবে। মেইনলি এটা করতে পারে মেকানিজম অফ অ্যাকশন, মানে যে কারণে আমি ড্রাগটা খেলাম ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করবে, এবং সাথে সাথে ফার্মাকোলজিক্যাল ইফেক্টের সাথে সাথে সে কিছু আনওয়ান্টেড ইফেক্টও করবে, যেটাকে আমরা বলি অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অথবা সাইড ইফেক্ট। দুটোর একটু পার্থক্য আছে। তাহলে ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে হলো চারটা: অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, ইলিমিনেশন এন্ড এক্সক্রিশন। আর ফার্মাকোডিনামিক্স এর মধ্যে মেইনলি আছে মেকানিজম অফ অ্যাকশন এন্ড অ্যাডভার্স ইফেক্ট। মানে পরীক্ষার সময় এটা খুব কমনলি ধরা হয়, ভাইভাতে, রিটেনে মাঝে মাঝে আসে। তো অ্যাগনিস্ট সম্পর্কে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। অ্যাগনিস্ট আমরা এমন একটা ড্রাগকে বলি যেটা রিসিপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করার ফলে রিসিপ্টরটা অ্যাক্টিভেট হয়, এবং এই অ্যাক্টিভেশনের ফলে আমরা কিছু ইফেক্ট পাই, কনসিকুয়েন্টলি কিছু ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাই, এটাকেই বলে অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট ড্রাগস বাইন্ড টু এন্ড অ্যাক্টিভেট দ্য রিসিপ্টর। এই যে বাইন্ড হচ্ছে, এই বাইন্ডটাকে বলে বাইন্ডিং এর ক্যাপাবিলিটি বা টেন্ডেন্সিটাকে বলে অ্যাফিনিটি। মানে একটা ড্রাগের একটা রিসিপ্টরের প্রতি অ্যাফিনিটি যত বেশি হবে, সে তত তাড়াতাড়ি ওই রিসিপ্টরের সাথে বাইন্ড করবে। এন্ড অ্যাক্টিভেট দ্য রিসিপ্টর, এই অ্যাক্টিভেশনটাকে বলে ইফিকেসি, মানে একটা রিসিপ্টরকে কতটুকু অ্যাক্টিভেট করে সে তার ইফেক্টটা প্রডিউস করছে, ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা, এটাকে বলে ইফিকেসি। সো অ্যাগনিস্ট ড্রাগ বাইন্ড টু এন্ড অ্যাক্টিভেট দ্য রিসিপ্টর ইন সাম ফ্যাশন, মানে এটা ডিরেক্টলিও অ্যাক্টিভেট করতে পারে, ইনডিরেক্টলিও অ্যাক্টিভেট করতে পারে, এন্ড ব্রিংস অ্যাবাউট দ্য ইফেক্ট। এই ডিরেক্ট আর ইনডিরেক্টটা আমরা একটু পরে পড়বো একটা ফিগার দেখে। সো অ্যাগনিস্টের দুইটা ক্রাইটেরিয়া অবশ্যই থাকতে হবে, যে অ্যাফিনিটি আর ইফিকেসি, রিসিপ্টরের সাথে বাইন্ড করার টেন্ডেন্সি থাকতে হবে, বাইন্ড করে রিসিপ্টরটাকে অ্যাক্টিভেট করে ইফেক্ট প্রডিউস করবে। সো অ্যাফিনিটি, ইফিকেসি ইজ এ ক্রাইটেরিয়া অফ অ্যাগনিস্ট। এখন
এখন আমাকে তোমরা বলো তো কয়েকটা অ্যাগনিস্টের এক্সাম্পল দিতে পারবে? রিসিপ্টর বলবে, অ্যাগনিস্টের নাম বলবে। বলো, এটা সহজ তো, এক একটা চ্যাপ্টারে এক একটা পড়েছো, অটোনমিক্সে কিছু পড়েছো, বলো। কোলিনার্জিক, ম্যাম অ্যাড্রেনার্জিক। মাস্কারেনিক রিসেপ্টর এগোনিস্ট, এই যে এস্টেল। হ্যাঁ, সো এক্সাম্পল অফ অ্যাগনিস্ট এভাবে বলবে যে অ্যাসিটাইলকোলিন ইজ দ্য অ্যাগনিস্ট অফ মাস্কারেনিক রিসেপ্টর এন্ড অলসো নিকোটিনিক রিসেপ্টর. Noradrenaline is the agonist of alpha adrenoreceptor mainly. Beta receptor কেও অ্যাক্টিভেট করে, মেইনলি আলফা অ্যাগনিস্ট। আর সালবিউটামল এটা হলো একটা ড্রাগ, এটা বিটা অ্যাড্রেনোরিসেপ্টর অ্যাগনিস্ট। আমি 3টা এক্সাম্পল দিলাম, তোমরা আরো এক্সাম্পল খুঁজে এটার সাথে অ্যাড করবে যে অ্যাগনিস্টের আর কি কি এক্সাম্পল আছে যা কিনা রিসেপ্টরের সাথে বাইন্ড করে রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে এবং আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো। তাহলে অ্যাসিটাইলকোলিন, নরঅ্যাড্রেনালিন, সালবিউটামল, এগুলি হলো অ্যাগনিস্টের এক্সাম্পল। দেখো, এটা একটা রিসেপ্টর, এই নাম্বারটাকে আমরা বলছি যে অ্যাগনিস্ট। আচ্ছা, এই ফিগারটা পরে দেখি, আগে আমরা আসি অ্যান্টাগনিস্ট কাকে বলে। অ্যান্টাগনিস্টকে আরেকটা নামেও বলা হয় ইনহিবিটর, আর অ্যাগনিস্টের আরেকটা নাম হলো অ্যাক্টিভেটর। অ্যান্টাগনিস্টটা কি করে? অ্যান্টাগনিস্ট ড্রাগ বাই বাইন্ডিং টু এ রিসেপ্টর compete with and prevent binding by other molecules. মানে একটা রিসেপ্টরে একটা বাইন্ডিং সাইট আছে, ও কি করবে? অ্যাগনিস্টের সাথে কম্পিট করবে এবং অ্যাগনিস্টকে ওর বাইন্ডিং সাইটে বাইন্ড করতে দিবে না, যার কারণে আমরা অ্যাগনিস্টের ইফেক্ট পাবো না। অ্যান্টাগনিস্ট কিন্তু নিজে কোনো ইফেক্ট করবে না, সে জাস্ট কি করবে? রিসেপ্টরের ওই সাইটটাতে বাইন্ড করে থাকবে, ওর কাজ হলো ব্লক করে রাখা। এই জন্য আমরা বলি বিটা ব্লকার, আলফা ব্লকার, ও জাস্ট ব্লক করে রাখবে। আর আমরা ইফেক্টটা কি পাবো? যেহেতু অ্যাগনিস্টটা বাইন্ড করতে পারছে না, আমরা তার অপোজিট ইফেক্টটা পাবো। তার মানে ধরো আমরা আলফা অ্যান্টাগনিস্ট দিলাম প্রাজোসিন, প্রাজোসিন কিন্তু আমাদের বডিতে কোনো ইফেক্ট করবে না, ও জাস্ট কি করবে? আলফা রিসেপ্টরটাকে ব্লক করে রাখবে, যার ফলে নরঅ্যাড্রেনালিন আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না। আমরা জানি যে নরঅ্যাড্রেনালিন আলফার সাথে বাইন্ড করে ভেসোকনস্ট্রিকশন করে, যার কারণে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে। তো প্রাজোসিনটা আমরা কখন দিই? অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে দিই। তো প্রাজোসিনের কোনো কাজ নেই এখানে, প্রাজোসিন জাস্ট নরঅ্যাড্রেনালিনের কাজটাকে প্রিভেন্ট করে রাখছে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন কি করে? অ্যাসিটাইলকোলিনের বাইন্ডিং সাইটে বাইন্ড হয়ে থাকে, যার ফলে অ্যাসিটাইলকোলিন ওর মাস্কারেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না, এই জন্য আমরা অ্যাসিটাইলকোলিনের কোনো ইফেক্ট পাবো না। এখন দেখো, এটা হলো একটা রিসেপ্টর, এটাকে বলে বাইন্ডিং সাইট অফ রিসেপ্টর। এখানে নরমালি এই অ্যাগনিস্টটার বাইন্ড হওয়ার কথা, অ্যাগনিস্টটা বাইন্ড হবে, স্টিমুলেট করবে রিসেপ্টরকে, তারপর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো আমরা। আর বি হলো একটা অ্যান্টাগনিস্ট, এটাকে আমরা ধরলাম কম্পিটিটিভ একটা অ্যান্টাগনিস্ট। বি, বি কি করবে? এটাকে ইনহিবিট করবে, এখানে বাইন্ড করে, দেখো এই যে এটা কিন্তু খাঁজ কাটা একই রকম টেমপ্লেটের মতো, বিটা এখানে বাইন্ড করে থাকবে, বি এর কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হবে না, ও জাস্ট কি করবে? অ্যাগনিস্টকে এখানে বাইন্ড হতে দিবে না। আরেক ধরনের অ্যাক্টিভেটর আর ইনহিবিটর আছে, এদেরকে বলে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর। ফার্মাকোলজিকে এই অ্যালোস্টেরিক শব্দটার মানে জানতে হবে। অ্যালোস্টেরিক বলতে সহজে যেটা বোঝা যায় যে অল্টারেশন অফ ফাংশন। ধরো এই রিসেপ্টরটার যে ফাংশন, এটাকে অল্টারেট করবে, মডুলেশন করবে, অল্টারেশন করবে। কিভাবে করবে? যখন ধরলাম এটা একটা গাবা রিসেপ্টর, গাবা তো আমরা জানি একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, আমি ধরলাম এটা একটা গাবা রিসেপ্টর। অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটরটা কি করবে? এইখানে যে বাইন্ড করবে,
গাবা রিসেপ্টরের এই অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটরের নাম হলো বেনজোডায়াজেপিনস। বেনজোডায়াজেপিনসটা এখানে যে বাইন্ড করলো, যার ফলে কি হবে, রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে গাবার অ্যাগনিস্ট হলো, গাবা রিসেপ্টরের অ্যাগনিস্ট হলো গাবা। এই গাবাটা এখানে বাইন্ড করে বেশি বেশি কাজ করবে, মানে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটরটা ডিরেক্টলি কোনো কাজ করলো না, ও জাস্ট এই অ্যাগনিস্টের ইফেক্টটাকে বাড়িয়ে দিল। এটাকেই বলে অল্টারেশন অফ ফাংশন, মানে ওর গাবার ইফেক্টটাকে সে বাড়িয়ে দিল, অল্টার করলো। সেম প্রসেসে অ্যালোস্টেরিক ইনহিবিটর গুলি কি করবে, উল্টা কাজ করবে, এখানে বাইন্ড হবে ওর বাইন্ডিং সাইটে, যার ফলে এই রিসেপ্টরটা তার নরমাল ফাংশন করবে না। এই রিসেপ্টরের যে অ্যাগনিস্ট, সে বাইন্ড হয়ে তার নরমাল ফাংশনটা করবে না, ফাংশনটাকে ইনহিবিট করে রাখবে। এর একটা এক্সাম্পল দিতে পারি আমি, যে স্ট্রিকনিন এর নাম শুনেছো, একটা কনভালসেন্ট পয়জনাস এজেন্ট স্ট্রিকনিন, অথবা স্ট্রাইকনিনও বলি আমরা। ওটা কি করে, ধরো এটা একটা গ্লাইসিনের রিসেপ্টর, গ্লাইসিনও কিন্তু একটা ইনহিবিটর নিউরোট্রান্সমিটার। স্ট্রিকনিনটা কি করবে, এটা ধরো স্ট্রিকনিন, ও এখানে বাইন্ড হয়ে থাকবে, যার ফলে গ্লাইসিন, ওর যে অ্যাগনিস্ট, এই রিসেপ্টরের অ্যাগনিস্ট হলো গ্লাইসিন, তার নরমাল ইনহিবিটরি ফাংশনটা করতে পারবে না, যার ফলে পেশেন্টের কনভালশন হবে। স্ট্রিকনিন পয়জনিং এ পেশেন্টের এই কারণে কনভালশন হয়। তাহলে আমরা এই 4টা এক্সাম্পল দেখলাম। দেখো এখানে রেসপন্স কি হবে, এই সবুজটা এ প্লাস সি। এ হলো অ্যাগনিস্ট, অ্যাগনিস্টের সাথে একটা অ্যালোস্টেরিক, হ্যাঁ বলো। ম্যাম স্ট্রিকনিনের এক্সাম্পলটা আবার একটু বলেন। হ্যাঁ, আমরা তো অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটরের এক্সাম্পল পড়লাম, যে গাবা আর বেনজোডায়াজেপিনস, আর অ্যালোস্টেরিক ইনহিবিটর এর এক্সাম্পল হলো স্ট্রিকনিন। স্ট্রিকনিনটা হলো একটা পয়জনাস সাবস্টেন্স, ও কি করবে, গ্লাইসিনের, ধরলাম এটা একটা গ্লাইসিনের রিসেপ্টর, স্ট্রিকনিনটা কি করবে, ও হলো একটা, স্ট্রিকনিন হলো অ্যালোস্টেরিক ইনহিবিটর, এখানে বাইন্ড হয়ে থাকবে স্ট্রিকনিন, যার ফলে এই গ্লাইসিন রিসেপ্টরের যে অ্যাগনিস্ট গ্লাইসিন, ও তার নরমাল ইনহিবিটরি ইফেক্টটা করতে পারবে না। যেহেতু ইনহিবিটরি ইফেক্টটা করতে পারবে না, তাহলে কি হবে, অপোজিট ইফেক্টটা হবে, এক্সাইটেটরি ইফেক্ট হবে, যার কারণে কনভালশন হবে। ইয়েস ম্যাম। এখন দেখো রেসপন্সটা কি হয়, একদম বেশি রেসপন্স হচ্ছে, মানে এফিকেসি বেশি কার, এ প্লাস সি। যখন একটা অ্যাগনিস্টের কাজকে, সি হলো অ্যাক্টিভেটর, অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর, অ্যাগনিস্টের কাজকে বাড়িয়ে দিবে, আমরা স্বাভাবিকভাবেই রেসপন্স বেশি পাবো। একটা অ্যাগনিস্ট এ, নরমালি এ অ্যালং যে ফাংশনটা করবে, তার সাথে যদি অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর দেই, তাহলে ইফেক্টটা বেড়ে যাবে। তার মানে ধরলাম এ হলো গাবা, গাবা নরমালি এতটুকু ইনহিবিটরি ইফেক্ট করছে, সিডেটিভ, আমি এর সাথে বেনজোডায়াজেপিনস দিলাম, তার মানে ইনহিবিটরি ইফেক্টটা অনেক বেড়ে গেল, সিডেশন হলো। এখন আসো এ প্লাস বি, একটা অ্যাগনিস্ট নরমালি বডিতে কাজ করছে, তাহলে যদি কম্পিটিটিভ ইনহিবিটরটা দেওয়া হয় সাথে, তাহলে কি হবে, যেহেতু বলেছে কম্পিটিটিভ, তার মানে ইফেক্ট হবে, যা কিন্তু ইফেক্ট হওয়ার জন্য আমার এই অ্যাগনিস্টের ডোজটাকে বাড়াতে হবে। দেখো এটা 0, 5, 10, 15, যে রেসপন্সটা 5 বা 10 এ হওয়ার কথা, এই যে এটা, ওটা এসে 20 তে হচ্ছে। তার মানে কম্পিটিটিভ ইনহিবিটর অ্যাগনিস্টের ইফেক্টটা কমাবে, কিন্তু যখন আমি অ্যাগনিস্টের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিব, এই কম্পিটিটিভ অ্যান্টাগনিস্টের ইফেক্টটা আমরা ওভারকাম করতে পারবো। যেহেতু ওভারকাম করতে পারবো, তাই এটাকে বলে কম্পিটিটিভ অথবা রিভার্সিবল। আর এ প্লাস ডি, মানে অ্যাগনিস্টের সাথে যদি অ্যালোস্টেরিক ইনহিবিটর যোগ করা হয়, তাহলে আমরা তো রেসপন্সটা একদম কম পাবো। দেখো এই পার্পল কালারটা, এ প্লাস ডি, এটাকে বলে ডোজ রেসপন্স কার্ভ। এই পাশে থাকবে ডোজ, এখানে থাকবে রেসপন্স। ধরো এটা 0, 5, 10 এভাবে। অ্যাগনিস্টে নরমালি যে রেসপন্স পাবো, অ্যাগনিস্টের সাথে একটা অ্যাক্টিভেটর থাকলে তার চেয়ে বেশি রেসপন্স পাবো। আর যদি সাথে একটা কম্পিটিটিভ ইনহিবিটর বি অ্যাড করে দেই, আমি অ্যাগনিস্টের রেসপন্সটা পাবো, কিন্তু তার জন্য আমার ডোজটা এতখানি বাড়াতে হবে, এই যে এতটুকু বাড়াতে হবে। আর যদি অ্যাগনিস্টের সাথে আমি কোনো ইনহিবিটর দেই, অ্যালোস্টেরিক ইনহিবিটর, তাহলে আমি একেবারে প্রথম থেকেই ডোজটা কম পাবো।
অ্যান্টাগনিস্ট আমরা দুই ধরনের জানি, যে একটা হলো রিভার্সিবল অ্যান্টাগনিস্ট, আরেকটা হলো ইরিভার্সিবল অ্যান্টাগনিস্ট। ইন রিভার্সিবল অ্যান্টাগনিস্ট, the action can be overcome by increasing the doses of agonist. আমি অ্যাগনিস্টের ডোজ বাড়ালে অ্যান্টাগনিস্টটার ইফেক্টটাকে ওভারকাম করতে পারবো। ধরো যে ইফেক্টটা অ্যাসিটাইলকোলিনের যে ইফেক্টটা আমি 5 মিলিগ্রামে পাচ্ছি, অ্যাট্রোপিন দেওয়ার পর একই ইফেক্ট আমি হয়তো 25 মিলিগ্রামে পাবো, কারণ অ্যাট্রোপিনটা মাসকারেনিক রিসেপ্টরটাকে ব্লক করে আছে। আর কিছু কিছু অ্যান্টাগনিস্ট রিসেপ্টরের সাথে এত টাইটলি বাইন্ড হয়ে থাকে যে তুমি অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন যতই বাড়াও, ওই অ্যান্টাগনিস্টটাকে সে রিভার্স করতে পারবে না, তার জায়গা থেকে সরিয়ে দিতে পারবে না। একটা এক্সাম্পল বলো তো ইরিভার্সিবল অ্যান্টাগনিস্টের। ক্লাসে আমি অনেক বারবার বলেছি, এটা অস্পিতে আসে, ভাইবাতেও জিজ্ঞেস করে। একটা এক্সাম্পল একটা বলো। অপারেশনে যে ইউজ করা হয় হ্যাঁ বলো, ড্রাগটার নাম বলো। ফিওক্রোমোসাইটোমা। হ্যাঁ, ডিজিজের নাম বলেছো, ম্যাম ফিওক্রোমোসাইটোমা। ম্যাম সাকজামিদ না ম্যাম মনে নেই। অন্য কেউ বলো তাহলে, মনে করো। একটু আগে আমি প্রাজোসিন বললাম না, আলফা ব্লকার। প্রাজোসিন হলো রিভার্সিবল ব্লকার, মানে রিভার্সিবল অ্যান্টাগনিস্ট অফ আলফা রিসেপ্টর। এখন এই আলফা রিসেপ্টরের একটা ইরিভার্সিবল অ্যান্টাগনিস্টের নাম বলো। কে কে আছো দেখি। আমি দেখেছি ক্লাসে আমি যে জিনিসগুলি বারবার বলি ওগুলো তোমরা ভুলে যাও। কে বলতে পারবে? আইমান বলতে পারবে, ফজলে রাব্বি, শামিম, আর কে আছো? ফারহান, ফারহানা নাকি ফারহান? ম্যাম নাম মনে পড়ছে না? বেঞ্জামিন। হ্যাঁ হ্যাঁ, ম্যাম ফেনোক্সিবেনজামিন। বেঞ্জামিন। হ্যাঁ, এটা হলো জুলাই মাসের প্রায় শেষ। ধরো তোমাদের হাতে আর অগাস্টটা আছে, যেহেতু বলা আছে যে সেপ্টেম্বরে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, তার মানে এই এক মাসের মধ্যে 3টা সাবজেক্ট আবার তোমাদের মাথায় নিয়ে আসতে হবে। তোমরা ধরে রাখো যে সেপ্টেম্বরে যদি সবকিছু খুলে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি পরীক্ষার ডেট দিয়ে দিবে। তোমরা এভাবে ভুলে গেলে হবে? লেকচার ক্লাসগুলি করো মাত্র কত, 7-8 জন। লেকচার ক্লাসগুলি করলেও তো কিছুটা মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাজোসিন হলো আলফা রিসেপ্টরের রিভার্সিবল ব্লকার। আমি প্রাজোসিন দিলাম, কোনো কারণে নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেল, প্রাজোসিনটাকে সে তার জায়গা থেকে সরিয়ে নরঅ্যাড্রেনালিন কাজ করতে পারবে। কিন্তু আমি যদি এই প্রাজোসিনের বদলে ফেনোক্সিবেনজামিন দেই, ও কি করবে? আলফা রিসেপ্টরের সাথে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। আমরা জানি যে বন্ড 4 ধরনের। কি কি? আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, কোভ্যালেন্ট বন্ড আর ভ্যান ডার ওয়ালস বন্ড। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো এই কোভ্যালেন্ট বন্ড, যাকে ভাঙার জন্য প্রচুর এনার্জি দরকার। তো ফেনোক্সিবেনজামিনটা কি করবে? আলফা রিসেপ্টরের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। সো যখন নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, নরঅ্যাড্রেনালিনটা ফেনোক্সিবেনজামিনকে তার জায়গা থেকে সরাতে পারবে না। আমরা কখন এই ফেনোক্সিবেনজামিনটা ব্যবহার করি? এটাও কিন্তু ভাইভাতে ম্যাডামের প্রিয় কোশ্চেন। এক্সটার্নাল ম্যাম এই কোশ্চেনটা প্রায় করেছে, গত পরীক্ষাতেও করেছিল, মেতেও নভেম্বরেও। তখন তোমরা বলবে যে ম্যাম অ্যাড্রেনাল গ্ল্যান্ডে ফিওক্রোমোসাইটোমা। হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা হলো অ্যাড্রেনাল মেডুলার একটা টিউমার, যার কারণে এই টিউমারের কারণে আমরা তো জানি টিউমার মানে সেলটা মানে গ্রোথ হবে বেশি, ওইখান থেকে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিনও রিলিজ হবে বেশি। তো ফিওক্রোমোসাইটোমাতে কি হয়, মানে হাইপারটেনশন হয় এমন লেভেলে যে হাইপারটেনশনটা কিছুতেই কন্ট্রোল করা যায় না, কারণ নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, গুড। ধরো ফিওক্রোমোসাইটোমা সার্জারি করছে, তখন কি করবে? সার্জারির সময় তো স্বাভাবিক প্রেসার ক্রিয়েট হবে, প্রেসারের জন্য নরঅ্যাড্রেনালিনের
রিলিজটা আরো বেড়ে যাবে। এই জন্য কি করে, বিফোর সার্জারি পেশেন্টকে ফেনক্সিবেনজামিন দেয়, যাতে আলফা রিসেপ্টর গুলি ইরিভার্সিবল ব্লক হয়ে থাকে। সার্জারির সময় যখন নরঅ্যাড্রেনালিন অনেক বেড়েও যাবে, তখনও যাতে আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে না পারে। এই এক্সাম্পলটা সুন্দর করে বারবার পড়বে, ফিওক্রোমোসাইটোমা ফেনক্সিবেনজামিনের পরীক্ষার সময় এটা জানতে চায়। ইরিভার্সিবল এর অ্যান্টাগনিস্টের একটাই এক্সাম্পল ম্যামদের খুব প্রিয়, এক্সটার্নাল ম্যামদের, এটা হলো এই ফেনক্সিবেনজামিন ইন ফিওক্রোমোসাইটোমা। অ্যান্টাগনিস্টের এক্সাম্পলের মধ্যে বলতে পারো যে অ্যাট্রোপিন is a antagonist of muscarinic receptor, propanolol হলো বিটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আমরা যেটা অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে ব্যবহার করি। প্রাজোসিন হলো আলফা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা হলো রিভার্সিবল। আরেকটা বলতে পারো ফেনক্সিবেনজামিন, ফেনক্সিবেনজামিনও আলফা অ্যাড্রেনো রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বাট ইরিভার্সিবল অ্যান্টাগনিস্ট। তোমরা আরো এক্সাম্পল বলতে পারবে? আর কি কি রিসেপ্টর আছে আমাদের বডিতে? আলফা আছে, বিটা আছে, মাস্কারিনিক আছে, নিকোটিনিক আছে। আর রিসেপ্টরের নাম মনে পড়ে? অটাকয়েডসে পড়েছি। হিস্টামিন রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট বলো একটা। H1 অ্যান্টাগনিস্ট বলো, H2 অ্যান্টাগনিস্ট বলো, একটা একটা বলো। রোল 8 বলো। হিস্টামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট পারবে না, H2 ব্লকার। H2 ব্লকারের নাম নন মেডিকেল স্টুডেন্টদের জিজ্ঞেস করলেও কিন্তু বলতে পারবে। হ্যাঁ বলো। H2 ব্লকার আমরা পিইউডি তে দেই। সিমিটিডিন আর রেনিটিডিন। হ্যাঁ, সিমিটিডিন, রেনিটিডিন। আর H1 ব্লকার যেটা আমরা মেইনলি অ্যান্টিহিস্টামিন হিসেবে ব্যবহার করি, প্রোমিথাজিন ম্যাম, তারপরে ডাইমেনহাইড্রামিনেট, ডক্সিন। নরমালি ধরো তোমরা তোমাদের কোনো অ্যালার্জিক রিঅ্যাকশনে যেগুলি নরমালি এখন খাও, এর মধ্যে কোনো নাম মনে পড়ছে না? সেকেন্ড জেনারেশন ম্যাম স্যাটিরিজিন, লোরাটেডিন, লোরাটেডিন, ফেক্সোফেনাডিন, ডেসলোরাটেডিন। হ্যাঁ, এগুলি হলো সেকেন্ড জেনারেশন। তাহলে অ্যান্টাগনিস্টের এক্সাম্পলে সবগুলি বলবে, সব বলে ফেলবে যাতে আর কোনো প্রশ্ন করার না থাকে এক্সটার্নাল। এখন আসো পার্শিয়াল অ্যাগনিস্ট কি। এর নামের মধ্যেই ডেফিনেশন আছে, ও হলো পার্শিয়ালি অ্যাগনিস্ট। মানে অ্যাগনিস্ট একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে তাকে অ্যাক্টিভেট করবে, রেসপন্স করবে। পার্শিয়াল অ্যাগনিস্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তাকে অ্যাক্টিভেট করবে, কিন্তু রেসপন্সটা হবে পার্শিয়াল, মানে উইক রেসপন্স করবে। অ্যাগনিস্টের মতো অত গ্রেট রেসপন্স করবে না। যত হাই কনসেন্ট্রেশনেই তুমি দাও, ওর রেসপন্সটা উইকই হবে। ধরো কুইন্ডোলন পার্শিয়াল অ্যাগনিস্ট, তুমি 5 মিলিগ্রাম দিলে, রেসপন্স কম পেলে, ভাবলে যে 25 মিলিগ্রাম দেই, কিন্তু তবুও তুমি রেসপন্সটা উইক পাবে ইন কম্পারিজন টু এন ফুল অ্যাগনিস্ট। মানে ফুল অ্যাগনিস্টের তুলনায় পার্শিয়াল অ্যাগনিস্টের রেসপন্সটা তুমি সবসময় কম পাবে। পরীক্ষায় পার্শিয়াল অ্যাগনিস্টের ডেফিনেশন আসে, ডেফিনেশনটা এক্সাম্পল সহ সুন্দর করে বর্ণনা করবে। Partial agonists bind to the receptor and activate them, but do not evoke a great response. Receptor সাথে bind করলো, activate করলো, কিন্তু একটা weak response evoke করলো। No matter how high the concentration. এইটুকু ভুলে গেলেও হবে, জাস্ট এইটুকু মনে রাখো যে partial agonist receptor সাথে bind করবে, রিসেপ্টরকে অ্যাক্টিভেট করবে এবং একটা weak response তৈরি করবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, বিকজ দে অকুপাই দ্য রিসেপ্টর, পার্শিয়াল অ্যাগনিস্ট ক্যান অলসো প্রিভেন্ট এক্সেস বাই ফুল অ্যাগনিস্ট। মানে ধরো একটা ড্রাগের একটা রিসেপ্টর, ওখানে পার্শিয়াল অ্যাগনিস্টটা বাইন্ড করে আছে, তুমি তখন একটা ফুল অ্যাগনিস্ট দিলে, ফুল অ্যাগনিস্টে কিভাবে বাইন্ড করবে? কারণ পার্শিয়াল অ্যাগনিস্টটা তো রিসেপ্টরের সাথে বাইন্ড করে আছে না। এজন্য বলে যে in presence of a full agonist, partial agonist act as an antagonist.
এই কথাটার মানে কি? এক্সাম্পল পিন্ডোলন। পিন্ডোলনটা হলো বিটা অ্যাড্রেনোরিসেপ্টরের পার্শিয়াল অ্যাগনিস্ট। May act as an agonist when there is no full agonist, but it acts as an antagonist if a full agonist such as epinephrine is present. মানে তুমি পিন্ডোনল দিলে ও বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে থাকলো, বাইন্ড হয়ে একটা উইক রেসপন্স তৈরি করলো, বিটার উইক রেসপন্স তৈরি করলো। ধরো হার্ট রেট বাড়ালো, পিন্ডোনলটা হার্ট রেট বাড়ালো, কিন্তু তুমি যখন পিন্ডোনলের সাথে ইপিনেফ্রিন দিলে, ইপিনেফ্রিনটা কিন্তু তার নরমাল ফাংশন করতে পারবে না, কারণ অলরেডি পিন্ডোনলটা বিটা রিসেপ্টরটাকে অকুপাই করে আছে। So in presence of a full agonist, partial agonist acts as an antagonist. কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, বুঝতে না পারলে আমি আবার বলবো। তাহলে পার্শিয়াল অ্যাগনিস্টের আরো এক্সাম্পল বলতে পারবে? অপিওয়েড অ্যানালজেসিকে পড়েছিলাম। এই অ্যাড্রেনোরিসেপ্টরের মধ্যেও আছে অ্যাসিবিউটোলোল, আরো আছে ন্যালোরফিন। এটা হলো একটা অপিওয়েড অ্যানালজেসিক, ন্যালোরফিন। এগুলি হলো পার্শিয়াল অ্যাগনিস্টের এক্সাম্পল। এই কথাটা খুব ভালো করে পড়বে যে as an antagonist if a full agonist is present. এখন আসো ইনভার্স অ্যাগনিস্ট কাকে বলে। এটাও নামের মধ্যেই ডেফিনেশন আছে, ইনভার্স মানে উল্টা। একটা অ্যাগনিস্টের যে নরমাল ফাংশন, ইনভার্স অ্যাগনিস্ট ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার অপোজিট ইফেক্ট করবে। When a drug binds with a receptor and produces effects that is opposite to those of full agonist. ধরো বেনজোডায়াজেপিনস কি করে, গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করে সিডেটিভ ইফেক্ট করে। এই বেনজোডায়াজেপিনস এর ইনভার্স অ্যাগনিস্ট হলো বিটা কার্বোলিন। বিটা কার্বোলিনটা কি করে, এক্সাইটেটরি ইফেক্ট করে, মানে বেনজোডায়াজেপিনস এর অপোজিট ইফেক্ট করে। এটা সহজ, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে, কিন্তু পার্শিয়াল অ্যাগনিস্টটা বেশি আসে। দেখো এখন হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে হলো ডোজ, এখানে রেসপন্স। ফুল অ্যাগনিস্ট কি করবে, ফুল রেসপন্স দিবে। ডি মানে হলো ড্রাগ, এ মানে অ্যাগনিস্ট, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করে একটা ফুল রেসপন্স দিল। পার্শিয়াল অ্যাগনিস্ট কি করলো, এটা ড্রাগ, পার্শিয়াল অ্যাগনিস্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, পিএ মানে পার্শিয়াল অ্যাগনিস্ট। এটা কি করলো, অ্যাগনিস্ট ফুল অ্যাগনিস্টের মতো অত ওয়াইড রেসপন্স, গ্রেট রেসপন্স দিল না, এটা একটা উইক রেসপন্স দিল। দেখো ফুলের চেয়ে একটু কম রেসপন্স দিল। আর যখন অ্যান্টাগনিস্ট বাইন্ড করবে, এএনটি মানে অ্যান্টাগনিস্ট, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, কোনো রেসপন্স হলো না, এটা হলো সমান। আর যখন তুমি একটা ইনভার্স অ্যাগনিস্ট দিলে অপোজিট ইফেক্ট হলো, মানে এটা নিচে নেমে গেল। ঠিক আছে? ম্যাম আগের ফিগারের 3 নাম্বারটা বুঝিনি। 3 নাম্বারটা হলো অ্যাগনিস্ট। ড্রাগের সাথে যদি অ্যান্টাগনিস্ট বাইন্ড করে তাহলে তো অ্যাগনিস্ট আর কাজ করতে পারবে না, তখন তুমি এই যে ডোজ রেসপন্স কার্ভটা পাবে না, মানে কোনো রেসপন্স পাবে না, এটা ফ্ল্যাট। দেখো কোনো যে রেসপন্সের কার্ভ নেই। হ্যাঁ, এটা হলো অ্যান্টাগনিস্ট। ফুল অ্যাগনিস্ট রেসপন্স দিল ফুল, পার্শিয়াল অ্যাগনিস্ট পার্শিয়াল রেসপন্স দিল, অ্যান্টাগনিস্ট রেসপন্সটাকে প্রিভেন্ট করে রাখলো, আর ইনভার্স অ্যাগনিস্ট রেসপন্সের অপোজিট ইফেক্ট করলো, মানে ধরো সিডেটিভ ইফেক্টের অপোজিট করলো এক্সাইটেটরি ইফেক্ট। তাহলে আমরা একটা ড্রাগ খেলাম, তারপর কি হবে, অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, মেটাবলিজম হবে, ইলিমিনেশন হবে। নেক্সট ক্লাসে আমরা ফার্মাকোকাইনেটিক্স পড়বো, কিন্তু তার আগে কি, আমি একটা ড্রাগ দিলাম, ড্রাগটা আমি কোন ফর্মুলেশনে দিব, কেন ওই ফর্মুলেশনে দিব,
কোন রুটে দিব, একটা সুইটেবল রুট, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী একটা সুইটেবল রুট, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী একটা সুইটেবল ফর্মুলেশন আমাকে চুজ করতে হবে। ওই চয়েসটা আমরা কিভাবে করব নেক্সট ক্লাসে আমরা সেটা পড়বো, ডোজেস ফর্মুলেশন এন্ড রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আমরা ফার্মাকোকাইনেটিকটা শুরু করব, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এলিমিনেশন পড়ব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে করো। ম্যাম একটু পার্শিয়াল এগোনিস্টে একটু আমার পার্শিয়াল অ্যাগনিস্ট কোনটা আবার বলবো? যে ফুল রেসপন্সটা ওইখানে যে ইভোক করে না, এটা এটার কথা বলছো নাকি পার্শিয়াল অ্যাগনিস্টের কথা বলছো? হ্যাঁ জি ম্যাম পার্শিয়াল এগোনিস্টের কথাটাই বল। হ্যাঁ দাঁড়াও বলছি। ধরো প্রথমে আসো, পার্শিয়াল অ্যাগনিস্ট কাকে বলে? পার্শিয়াল অ্যাগনিস্ট হলো এমন একটা অ্যাগনিস্ট যেটা রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, রিসিপ্টরকে অ্যাক্টিভেট করবে, রেসপন্সও করবে, কিন্তু রেসপন্সটা একটা ফুল অ্যাগনিস্টের চেয়ে কম হবে। মানে ফুল অ্যাগনিস্ট যদি 100 রেসপন্স করে, পার্শিয়াল অ্যাগনিস্ট করবে 50 রেসপন্স, মানে তার অর্ধেক বা উইক। এটা হলো পার্শিয়াল অ্যাগনিস্টের ডেফিনেশন। আর যখন আমি একটা পার্শিয়াল অ্যাগনিস্ট দিলাম, ধরো আমি পিন্ডোলন দিলাম, এটা হলো বিটা রিসিপ্টরের পার্শিয়াল অ্যাগনিস্ট। পিন্ডোলনটা কি করলো, বিটা রিসিপ্টরের সাথে বাইন্ড করে একটা উইক রেসপন্স করলো। আমি এই পিন্ডোলনের সাথে আবার কি করলাম, সাথে সাথে একটু ইপিনেফ্রিনও দিলাম। আমরা কি জানি ইপিনেফ্রিন বিটার ফুল অ্যাগনিস্ট, তাই না? কিন্তু জি ম্যাম আমি যদি একই সাথে পিন্ডোলন দেওয়ার পর ইপিনেফ্রিন দেই, ইপিনেফ্রিনটা কোথায় বাইন্ড হবে? কারণ অলরেডি তো পিন্ডোলনটা বিটার সাথে বাইন্ড হয়ে আছে না? জি ম্যাম। হ্যাঁ, তখন কিন্তু ম্যাম সে ইপিনেফ্রিনটা তো পার্শিয়ালি বাইন্ড করছে না, তাহলে কি মানে ও বাইন্ড করতে পারবে না? পার্শিয়ালি বাইন্ড করেনি, রিসিপ্টরের সাথে বাইন্ড করেছে, ইফেক্টটা হয়েছে পার্শিয়াল, ও রেসপন্সটা আচ্ছা হয় ম্যাম ঠিক partial। আছে জি ম্যাম। হ্যাঁ, এটাতেই তোমার কনফিউশন ছিল। মানে ও রিসিপ্টরের সাথে ভালোভাবেই বাইন্ড করবে, কিন্তু ইফেক্টটা, রেসপন্সটা করবে পার্শিয়াল। ঠিক আছে? আচ্ছা জি ম্যাম জি ম্যাম। তাহলে তখন যদি আমি ইপিনেফ্রিন দেই, ও তো আর রিসিপ্টর পাবে না, বিটা রিসিপ্টর তো অলরেডি ফুলড বাই পিন্ডোলন, তখন ইপিনেফ্রিনটা কাজ করতে পারবে না। এই জন্য তখন পিন্ডোলনকে আমরা বলবো অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি, একটা ফুল অ্যাগনিস্টকে যে কাজ করতে দিচ্ছে না। ঠিক আছে? ও এবার বুঝে জি গেছো? ম্যাম এখন ক্লিয়ার হয়েছে জি ম্যাম। মানে তুমি ভেবেছো যে রিসিপ্টরের সাথে পার্শিয়ালি বাইন্ড করে, রিসিপ্টরের সাথে ভালোভাবেই বাইন্ড করবে, কিন্তু রেসপন্সটা হবে পার্শিয়াল। যেমন পিন্ডোনল জি তুমি ম্যাম। যত মিলিগ্রামই দাও, 100 মিলিগ্রাম দিলে যে রেসপন্স পাবে, ইপিনেফ্রিন অনেক কম দিলেও তার চেয়ে অনেক বেশি রেসপন্স পাবে, কারণ ইপিনেফ্রিন হলো ফুল অ্যাগনিস্ট আর পিন্ডোনল হলো পার্শিয়াল অ্যাগনিস্ট। দেখো এখানে আছে যে নো ম্যাটার হাউ হাই দ্য কনসেন্ট্রেশন, যত হাই কনসেন্ট্রেশনেই দাও তুমি রেসপন্সটা কমই পাবে, ফুল অ্যাগনিস্টের চেয়ে কম পাবে। জি ম্যাম এজন্য বুঝতে ধরো পারছি। কোন ডিজিজে আমার ইপিনেফ্রিন মানে দরকার, আমি ইপিনেফ্রিন দিতে চাচ্ছি, কিন্তু ইপিনেফ্রিন দিলে কি হবে, আমি অনেক বেশি রেসপন্স পাবো, অনেক বেশি কার্ডিয়াক আউটপুট বাড়বে, হার্ট রেট বাড়বে। আমি এত বেশি ইফেক্ট চাচ্ছি না, আমি একটু অল্প ইফেক্ট চাচ্ছি, যে ধরো হার্ট রেট অল্প একটু বাড়লেই হবে। তখন আমি কি করবো, ইপিনেফ্রিন না নিয়ে পিন্ডোলনটা দিলাম। এটা আমি একটা এক্সাম্পল বলছি, জাস্ট এক্সাম্পল, যে তখন হার্ট রেট ইপিনেফ্রিনের মতো এত বেশি বাড়বে না, ধরো 100-র উপরে যাবে না, 60-70 এরকম হবে। ঠিক আছে? জি ম্যাম। এই পার্শিয়াল অ্যাগনিস্টটা বারবার করে পড়বে, এটা পরীক্ষার সময় আমি দেখেছি তোমরা ভাইভাতে একটু উল্টাপাল্টা করে ফেলো। মনে রাখবে ইফেক্টটা, রেসপন্সটা হয় পার্শিয়াল। তাহলে নেক্সট ক্লাসে আমরা পড়বো ডোজেস ফর্মুলেশন এন্ড রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ডোজেস ফর্মুলেশনটা চুজ করি, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে পেশেন্টকে কোন রুটে ড্রাগ দেই, এই ফ্যাক্টরগুলি অবশ্যই তোমার জানতে হবে, অবশ্যই। তাহলে তোমরা একটু পড়ো, নেক্সট ক্লাসে আমি এটা পড়াবো। আজকে তাহলে এই পর্যন্ত থাক।